Shadows are falling. I've been here all day. It's too hot to sleep. Time runs away. Feel like my soul has turned into still. I've still got the scars that the sun didn't heal. There's not even room enough to be anywhere. It's not dark yet, but it's getting there. It's not dark yet, but it's getting there. ছায়ারা ঘনায় বেলা পড়ে আসে, ঘুমের সময় কে ডেকে নেয় ঘাসে। শুয়ে থাকি চল জুড়োকেই প্রাণ, মুঠো সম্বল এ ক্ষত আলো গান। হারাবে সুদূরে নেই তারও অবকাশ। It's not dark yet, শোনো গাইছে আকাশ। It's not dark yet, শোনো গাইছে আকাশ। নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় এক পেশা ভিন্ন নেশা। আমি মেহিকা রয়েছে আপনাদের সঙ্গে, আর আজকে আবার চলে এসেছি আমাদের একটা বিশেষ এপিসোড নিয়ে। আজকেও আমাদের সঙ্গে রয়েছেন আমাদের একজন বিশেষ অতিথি। ইতিমধ্যেই একটা অসাধারণ গানের মধ্যে দিয়ে কিন্তু তার সাথে আপনাদের পরিচয় হয়েই গেছে। তাও ছোট্ট করে একটুখানি ইন্ট্রোডাকশন দিই। আমাদের আজকের অতিথি পেশায় অধ্যাপক হলেও তার নেশা কিন্তু গান বাজনা আর লেখালেখি। তার জীবনের গল্প, অধ্যাপনার এত দায়িত্ব সামলেও এত ক্রিয়েটিভ থাকা যায় কিভাবে, দুটোকে ব্যালেন্স করা যায় কিভাবে, সেই সব কিছু নিয়ে আমরা অনেক গল্প শুনবো। অনেক গল্প আছে, অনেক আড্ডা আছে, সেই সব তো এপিসোডে থাকতেই হবে। তবে এখন আপাতত আমরা আমাদের আজকের অতিথিকে ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমাদের আজকের অতিথি অধ্যাপক শঙ্কর বসু। আমি শুরুতে যে প্রশ্নটা করব, যেহেতু শুরুটা গান দিয়েই হলো, গানের শুরুটা কিভাবে হয়েছিল? একদম ছোটবেলায়, মানে মা গাইতো, মা শিখতো। আর মানে রেডিও, গ্রামাফোন, আমি হচ্ছি যাকে বলে 80s কিড, 83-তে জন্ম। তো রেডিও, গ্রামাফোন সবসময় বাড়িতে চলতো। হারমোনিয়াম ছিল, তানপুরা ছিল, বিভিন্ন গান ভেসে আসতো তখন, নানান রকম গান। এই শুনে, যার কান আছে তার গান আছে, এরকম শুনেছি আর কি। শুনেই শেখা। তারপরে একটা আমার বাবার বদলির চাকরি ছিল রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ, সেইখানে ছোটোবেলাটা কাটে। তো সেইখানে কি বলবো, এটা খুলে যাওয়া গানের ইয়েতেও আর কি। যেমন আমি দেখেছি নদী পার করে একজন ধুতি পাঞ্জাবি, একদম মিশকালো চেহারা, বগলে একটা হারমোনিয়াম, তিনি একজন কীর্তনিয়া। ছোট্ট ছেলে আমি তখন, তা আমি ছুটলাম তার সঙ্গে। ওমা, দেখি তারও নাম শঙ্কর, আমারও নাম শঙ্কর, এই আলাপ হলো। তো ওই যার মানে গান আছে, তো তাই গানও আছে, পেটেও কিছু আছে, খাদ্য এবং বুদ্ধি দুই। কিন্তু পড়াশোনা তো সম্ভবত বিজ্ঞানী। হ্যাঁ, সেটা বিজ্ঞান। সেই দিকে চলে যাওয়া হঠাৎ করে কিভাবে? আচ্ছা, সেইটা মানে আমাদের ওই মধ্যবিত্ত পরিবারে আমরা যে সময় বড় হয়েছি, 90-এর দশক, সেই সময় একটা খুব মানে এখনও নানান রকম ওই যাকে বলে হাইক, একটা থাকে হুজুগ, যে জয়েন্ট এন্ট্রান্স, ওই পরীক্ষাটা হচ্ছে মানে জীবন মরণ, ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ।
তো আমি পরবর্তীকালে যখন নিজে ভেবেছি কেন বিজ্ঞান নিয়ে পড়লাম, কেন সাহিত্য নিয়ে পড়লাম না, তখন যারা আর কি বাংলা নিয়ে পড়েছে বা ইংরাজি সাহিত্য নিয়ে পড়েছে তাদের যা হাল দেখি পরবর্তীকালে, মানে টু অ্যালং সাইড দেয়ার ক্রিয়েটিভ প্র্যাকটিস, মানে আমি একটু বেঁচেই গেছি বলা যায়। যে সেই দিক দিয়ে প্রথাগতভাবে আমি সাহিত্য বা কলা নিয়ে পড়িনি। আর বিজ্ঞান কি বলবো, একটা ইনকুইজিটিভনেস থেকে, একটা মানে কৌতূহল থেকে, মানে এটাও খুব একটা যে মানে কি বলবো, একটা ন্যাচারালি, ইট কেম ন্যাচারালি। যেমন বলছি কথার কথা, ছোটোবেলায় স্নান করার সময়, হ্যাঁ, ওই তখন H=mst, তো জল মেশাচ্ছি, গরম জল ঠান্ডা জল, তারপর জল শুনছি বাউন্স করতে পারে, সাবানের ফর্মুলা জানছি প্রথম 11 ক্লাসে উঠে, খড় জল কাকে বলে। তো মানে এগুলো অ্যাকচুয়ালি হাতে কলমে। এই আমার মনে হয় এখন যারা পড়াশোনা করছে তাদের একটু ফিরে যাওয়া উচিত এই দিকে, বা কোনোভাবে যাদের যদি একটু মানে রিয়েলিস্টিক করে তোলা যায়, তাহলে এই কচকচানি জিনিসটা কমে। আমি ঘটনাচক্রে ইউরোপে ছিলাম বেশ কিছুদিন, সুইডেন এবং বেলজিয়াম, এই দুটো দেশে। ওখানে পড়াশোনার ক্ষেত্রে আমি দেখেছি খুব প্র্যাকটিক্যাল, মানে সবার বাড়িতে একটা মেকানিক্যাল টুল বক্স আছে, ইলেকট্রিকের কাজ জানে, সাইকেল ফুটো হয়ে গেলে নিজেই সেটা জলে চুবিয়ে বার করা কোথায় ফুটো হয়েছে, তারপর সেটাকে সারানো। সো হ্যান্ডস অন ইকুইপড, হিয়ার উই ল্যাক দ্যাট আই ফিল। কোথাও গিয়ে বোধহয় সিস্টেমের পাশাপাশি আমাদেরও মেন্টালিটিটা এরকম তৈরি হয়ে গেছে, বাবা মারা বোধহয় ছেলেমেয়েদেরকে সেই জায়গাটা গিয়ে সবাই দিতে পারছেন না, ওই ফ্রি জায়গাটার বদলে বোধহয় খুব বেশি পড়াশোনায় চেপে দিচ্ছেন। হ্যাঁ, এবং আর একটা হচ্ছে যে এখন তো সবাই খুব মানে স্বাধীন চেতা, অন্তত অর্থনৈতিকভাবে স্বাধীন হতেই হবে। তো ফলত যেটা হচ্ছে যে একটা ট্যাব বা একটা ফোন ধরিয়ে দেওয়া হচ্ছে একটা বাচ্চাকে, সেটা মানে হ্যাঁ, এই ইন বোথ ওয়েজ। তারপরে আমরা তো 13 জনের বাড়িতে বড় হয়েছি, তারপরে এখন নিউক্লিয়ার ফ্যামিলির যুগ এসছে, তারপরে তো বিয়ে প্রথাটাই আস্তে আস্তে উঠে যাবে। তো ফলত উই আর গোয়িং থ্রু আ ডায়নামিক্স বেসিক্যালি। তো সেটার ইম্প্যাক্ট পড়ছে। খেলার মাঠের বদলে এখন সাইবার ক্যাফেতে ছেলেমেয়েরা, আমি নিজে দেখেছি 5টা 5:30টার সময় বা আরও আগে 4টে 4:30টের সময় ক্লাস 7-8 বসে বসে ভিডিও গেম খেলছে। আমাদেরও এরকম ছিল না, আমরা খেলার কোথাও মাঠেই গিয়ে যেতাম। বোধহয় এটা বাচ্চাদের ফিজিক্যাল দিক থেকে খুবই এবং মেন্টাল অসুবিধা। দিক থেকে দুদিকেই বেশ হ্যাঁ, প্রভাব একটা একটা ফেলছে। একটা ওভারঅল অবক্ষয় আসছে সব দিক থেকে, সেক্লুশন। সেই বিনয় মজুমদারের একটা কবিতা আছে যে, যে যার ভূমিতে দূরে দূরে চিরকাল থেকে ভাবে মিলনের শ্বাসরোধী কথা। আমাদেরও সেরকম দশা হচ্ছে যে গাছের মতো আমরা কাটা পড়ে যাচ্ছি বা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি মুনাফা লুটছে তাতে। যেমন কোভিড একটা জ্বলন্ত উদাহরণ, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, দ্য ট্রমা ইন্ডাস্ট্রি। এই কথাটা খুব ইন্টারেস্টিং। ডিকাপলিং বলে বোধহয় একটা ওয়েব সিরিজ, হ্যাঁ, আমার বেশ লেগেছে। সেইখানে বলেছে যে একজন সাইকিয়াট্রিস্ট, সে সবার দুঃখের খবর নিয়ে বেড়ায়, সে সবার প্রতি ব্যথিত, সবাই মানে তাকে যাকে পারে এনে তাকে আর কি মানে শুশ্রূষা দেয় এবং হাইলাইট করে যে আমি না এটা করছি, জানো তো। So, Madhavan, the character he played, was an author, and he was a weird, problematic individual, loves to ask questions. So, he just uttered the term trauma industry. So, all these industries are benefiting. আচ্ছা, আপনি পেশায় তো অধ্যাপক, একদম ইয়ং জেনারেশনের সাথে সবসময় থাকা, তো এই যে ইয়ং জেনারেশনের প্রবলেমগুলো একদিকে, আর একদিকে আপনার একটা নিজস্ব ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, কোথাও গিয়ে কি ছাত্রদের সাথে এই নিয়ে কমিউনিকেশন হয়, বা ছাত্রদের সাথে গান বাজনা নিয়ে বেশ আলোচনা বা একসাথে অনুষ্ঠান করা, এরকম কিছু হয়? আমি অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু সেই দিকে আমি খুব একটা কিছু করে উঠতে পারিনি। তবে আমার একটা গানের দল, অ্যাকচুয়ালি there are a lot of things to take care of. মানে there are different genres of music, and music is a
সো কল্ড ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, যেখানে প্রথমত একটা হন্টিং এক্সপিরিয়েন্স থাকতেই হবে, আদারওয়াইজ আমি এটা তুললাম বাজাতে শুরু করলাম বা কিছু একটা মাথায় এলো ভেবে বসে তো লেখা যায় না। মানে ইউ হ্যাভ টু বি ফোর্সড বাই সাম ফোর্স উইদিন অ্যান্ড আউটসাইড। তা সেইটা সেরকম ফ্রিকোয়েন্সিতে ম্যাচ করলে নিশ্চয়ই তারা আসে যায় এরকম। কিন্তু এর বেশি কিছু মানে, কেননা ওই আর কি, আমার অনুপম ঘটক শুনতে অভ্যাস, এখন লোকে অনুপম রায় শুনতে অভ্যাস, সুতরাং না আমি কাউকে ছোট করছি না, কিন্তু এটা নিয়ে বোধহয় আমাদের মানে খুব একটা দ্বিমত থাকার কথা না। যারা একটু মানে সেই উইলি মেসন, আমারই বয়সী একজন আমেরিকান মানে রোড সং স্পেশালিস্ট, তার একটা গান আছে অক্সিজেন বলে, সেখানে বলছে যে ইট ইজ ইজি টু সি but it's easy to see that there is something horribly wrong here. মানে আমাদের খুব ভেবেচিন্তে এটা আবিষ্কার করতে হয়তো হবে না যে মানে অরিন্দম চক্রবর্তীর একটা প্রশ্ন আছে, কোন দিকে যেতেছে দুনিয়া, কোন দিকে যেতেছে আমরা কি, একজন কেউ বলেছিলেন এমিল ফিশার এরকম ওনার নাম, যদ্দূর মনে হয় ফিলোসফার, যে চলুন আমরা পিছনের দিকে যাই, সেটাই হবে আদতে অগ্রগতি। এবারে হ্যাঁ, দেয়ার আর লট অফ এক্সেপশনস, কিন্তু যে কারণে গান বাজনায় যেমন, আমি একটু গান দিয়ে এই কথাটার উত্তর দিই। বেশ একদম, তাহলে তো জমে যায়। গান তুমি হও, গান তুমি হও আমার মেয়ের ঘুমিয়ে পড়া মুখ, তাকিয়ে থাকি এটাও আমার বেঁচে থাকার সুখ। সুমনের গান। এই দুনিয়ায় যত ছোট ছেলে মেয়ে আছে, গান তুমি হও বেঁচে থাকার রসদ সবার কাছে। গানের জন্য গান হয়েও না বাঁচার নিশান হয়ে, যুগান্তরের খবরটাকে তুমি এনো বয়ে। গান তুমি হও জীবন বিমুখ গানের সমকালে, বাঁচার লড়াই বাঁচাও আমায় তোমার তালে তালে। আমার গলাটা খুব একটা ভালো নেই, আমি বলতে চাইছি কথাগুলো তো এই গানের জন্য গান হয়েও না, কিন্তু সেটা নানা মুনি নানা মত এখন। তাও তার মধ্যেও দেখি কেউ যদি হার্ড রক নিয়ে খুব নিবিড়ভাবে কালচার করে, বা মেটাল নিয়ে, বা যে কোনো একটা জড়া, তাহলে নিশ্চয়ই আমার এটা মনে হয় যে কেউ কোনো একটা ব্যাপারে যদি খুব মজে থাকে, কোনো একটা চর্চায় এক্সেলেন্স, এইটুকুই চেয়ে একদম মজে থাকে, তাহলে তার এই মানে ব্যারিয়ারগুলো ইভেনচুয়ালি ডিসলভ হয়েই যায়। আচ্ছা, ছোটবেলায় গানের শুরুটার গল্পটা আমরা শুনেছিলাম একদম শুরুতেই, তো সেই শুরু থেকে স্বাধীনভাবে সঙ্গীত চর্চা এত দূর এগুলো কিভাবে? গান ছাড়া মানে পারতাম না। একটা কথা হচ্ছে কি, সবটাই কৃপা, সবার হয় না। তে যেমন কি বলি, রামপ্রসাদের গান যেমন, হ্যাঁ, কত রকমের গান, মানে জীবন এমনভাবে গেছে, বা যাদের আমার মনে হয় যে কোনোভাবেই যারা খুব ওই নেশা, আপনাদের অনুষ্ঠানের নাম হচ্ছে এক পেশা ভিন্ন নেশা, তো এরম একটা নেশা, যে নেশাটা তাকে বাঁচিয়ে রাখছে ইভেনচুয়ালি ফুয়েলিং হিম অর হার, সেইটা খুব নিগূঢ় যাপনের মধ্যে থাকতে হবে, এটাই আমার মনে হয়। মানে সেটা তার পরিত্রাণ, ওটা ছাড়া চলবে না। এইটুকুই বলতে পারি ওভারঅল। না, বুঝতে পারছি, এটার উত্তরটাও কিন্তু আমাদের অতিথি বেশ গানের মধ্যে দিয়েই দিতে চাইছেন, তাহলে সেইটা দিয়েই শুনে নিই উত্তরটা ঠিক করে। আমি একটু সুমনের গান আমার খুবই প্রিয়, ওনার এরকম একটা উত্তর আছে,
অলরেডি, সেটা একটু দুকলি চেষ্টা করছি। এটা হচ্ছে বুকের মধ্যে উথাল পাথাল, ভাবনা নেশায় চিন্তা মাতাল, ভাবনাগুলো জড়িয়ে যাচ্ছে যেন, এমনিতে নেই কারণ কোনো, চেষ্টা করেই বলছি শোনো, ভাবনাগুলো এমন হলো কেন, দৃষ্টিটা নয় স্বচ্ছ তেমন, ঝাপসা কাচে চশমা যেমন, চোখের সামনে এমনি বসে থাকে, উথাল পাথাল ভাবনা বুকে, গাইছি আমি দুঃখ, দৃষ্টিটা নয় স্বচ্ছ তেমন, ঝাপসা কাছে চশমা যেমন, চোখের সামনে এমনি বসে থাকে, হাতের কাছে হয় না খবর, কি দেখতে যাও দিল্লি লাহোর, হাসতে হাসতে লালন বলে রাখে, দেখতে চেয়ে তোমার দৃষ্টি, নামলো কথায় সুরের বৃষ্টি, ভাবনা আমার ঝাপসা হলো আরো, কোথায় তোমায় দেখবো ভাবি, কোথায় স্বপ্ন লোকের চাবি, রবীন্দ্রনাথ বলেননি একবারও, রামপ্রসাদের ভিটের কাছে আমার গিটার স্বপ্নে নাচে, বলমাক তারা দাঁড়াই কোথার তালে, বলমা তারা দাঁড়াই কোথার তালে, অল্প সুরে বাঁধলো লোকটা আমার ভালোবাসার চোখটা, খেলা ছলে টানলো বয়সকালে, ইত্যাদি। মানে কি বলবো, এখানে অনেকের নাম আছে, লালন, রবীন্দ্রনাথ, রামপ্রসাদ যে লিখেছে, সুমন, আরও কত না। তো ওই একটা ঠেলা, আগের ফিজিক্স বলতো যে এই জগৎ টিকে আছে টানের ফলে, ইটস আ পুল, গ্র্যাভিটেশনাল পুল, সেটা নিউটন। আর আইনস্টাইন বলে গেছেন ইটস আ পুশ, ঠেলা, ভাবের ঠেলা, সব কিছুরই ঠেলা, গানের ঠেলা। গানে গানে কিন্তু অনেক বেলা হলো, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি, আর আড্ডাটা এত সুন্দর জমে উঠেছে যে আড্ডাটা শেষ করতে একেবারে ইচ্ছা হচ্ছে না। তবে শেষ পর্যায়ে একটা জিনিস না করলে কিন্তু আজকের অনুষ্ঠানটা একেবারে ইনকমপ্লিট থেকে যাবে। তাই আমি উপসংহারের দিকে যাব না, আমাদের আজকের অতিথির কিন্তু গানের পাশাপাশি আর একটা বিশেষ গুণ আছে, তিনি নিজেও বেশ লেখালেখি করেন। তাই আমি শঙ্করদাকে অনুরোধ করব যে একটা তার নিজের লেখা ছোট্ট কবিতা দিয়ে অনুষ্ঠানে যদি শেষ করা যায়। আচ্ছা, আমার 7টা কাব্যগ্রন্থ আছে, এর মধ্যে সাম্প্রতিকতম হচ্ছে প্ল্যাটফর্ম বলে একটা পাবলিকেশন থেকে বেরিয়েছে, মৃত সঞ্জীবনী। আমি এই সূত্রে সবাইকে বলছি, একটু বিজ্ঞাপনও করছি যে যদি পড়েন, আমি 2টো লেখা যদি পড়তে পারি। প্রথম লেখাটার নাম চোরা স্রোত। বিরাট কলোনি চিত্র দেখি, এক ছাতার তলায় এক দেশ, পায়ে হাঁটা লম্বা করিডোর, অন্য এক টাইম অ্যান্ড স্পেস, দুপ্রান্তে দুজন পায়ে হেঁটে, ভিড় ঘেঁটে গোপন আস্তানা, আজও কি বিচ্ছিন্ন দেশভাগে হাত বদল হয় পরোয়ানা, ব্রিটিশ আমলে স্বদেশীর গুপ্ত চিঠি রিলে করা হাত, দীনেশের রিভলভার যেন গর্জে ওঠে নেপথ্যে হঠাৎ, আজও ওরা বুক থেকে বুকে কি মন্ত্র পাচার করে ভাবি, স্বাধীন গ্লোবাল যবে দেশ পাল্টে গেছে সময়ের দাবি, কথকতা কীর্তনের ধুঁয়ো, শুকনো ফুল গালিব কিতাবে, যে গুস্তাখি মাপ হয় না যার নামোচ্চার মাত্র জান যাবে, তেমনি নিষিদ্ধ চোরা স্রোতে বয়ে বয়ে জেনেছে ওকে বীজ রক্ষাকারী
বার্তাবহ, বদ্ধপরিকর, চোখে চোখে। একটাই হ্যাঁ, এত অসাধারণ কবিতার পরে খুব উপসংহার কিছু দেব না, কারণ অত্যন্ত জমজমাট এপিসোড হয়েছে। শেষে শুধু এইটুকুই আবার বলবো, যেটা প্রত্যেক এপিসোডে আপনাদের মনে করিয়ে দিই, সবাই নিজের ভালো লাগার কাজ, নিজের ভালোবাসার কাজটাকে বাঁচিয়ে রাখুন। এই ইঁদুর দৌড়ের শেষে ওটাই আমাদের বাঁচার রসদ যোগাবে। সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। খুব তাড়াতাড়ি আসছি নতুন কোনো এপিসোড নিয়ে আবার। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। নমস্কার।